আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। প্রশ্ন হলো, ইরানের বিষয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে একমত হয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না। এই কন্টেন্টে এই বিষয়টি আলোচনা করব যে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের নতুন কি সিদ্ধান্ত হলো, ইরানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে কিভাবে প্রভাবিত করার চেষ্টা করছে ইসরায়েল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হলো, সে বৈঠক থেকে কি কি বার্তা পাওয়া গেল। চলুন তাহলে বিস্তারিত আলোচনা শুরু করি। আপনাদের সঙ্গে আছি আমি, আরওয়ার সাদি। আপনারা জানেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক একটা কঠিন উত্তেজনাময় পরিস্থিতিতে এসে আটকে আছে। এই পরিস্থিতির মধ্যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার জন্য দুই পক্ষ অপেক্ষা করছে। যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সে বৈঠকে ইরান বলেছে যে শুধুমাত্রই তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তরফ থেকে এই আলোচনার মধ্যে তাদের আরো কয়েকটি পয়েন্ট রয়েছে। এক নম্বর পয়েন্ট তো আপনাদেরকে বললাম যে ইরানের পারমাণবিক কর্মসূচি একেবারে বন্ধ করে দেয়া। এখানেও ইরানের একটু মতবিরোধ আছে। তারা চায় যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা তাদের হাতে থাকবে, তবে সেটা মাত্রা কমুক। দ্বিতীয় বিষয় হলো যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চায় যে ইরানের যেই ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম কাটছাট করা হোক। অর্থাৎ ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করবে না এবং বেশি সংখ্যায় ক্ষেপণাস্ত্র তৈরি করবে না। ইরান এই বিষয়ে কোন রকম আলোচনাই করতে চায় না। তারা মনে করে যে এটি আলোচনার বাইরের বিষয়, এটি তাদের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষার বিষয়। তৃতীয় বিষয়টি হলো যে ইরানের যারা প্রক্সি রয়েছে, এই যেমন ধরুন হিজবুল্লাহ, হুতি, হামাস এবং ইরাকের মিলিশিয়া, তাদেরকে ইরান কোন রকম সহযোগিতা করবে না। কিন্তু এখন এই বিষয়গুলো নিয়ে কোন রকম আলোচনা হয়নি বলে ইরানের তরফ থেকে বলা হয়েছে। কিন্তু ইসরায়েল বলছে যে তাদের নিরাপত্তার স্বার্থে, তাদের নিরাপত্তা রক্ষায় এই বিষয়গুলো নিয়ে একটা সুরাহা হতে হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় ধরনের মতবিরোধ এখন সেখানে রয়ে গেছে এবং এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তাদের সামরিক সম্ভার ইরানের কাছাকাছি বাড়িয়েছে। কেন বাড়িয়েছে? কারণ আরব বিশ্বের বেশ কয়েকটি দেশ বলেছে যে যদি যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করে তাহলে সেই দেশগুলো তাদের আকাশ, তাদের পানি, তাদের ভূমি, তাদের ভূখণ্ড কোনো কিছুই তারা ব্যবহার করতে দিবে না। সুতরাং একটা সমন্বিত আক্রমণ করতে হলে যুক্তরাষ্ট্রকে তার এই রণতরীগুলো, যেগুলো যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, যুদ্ধ উড়োজাহাজ বহন করে নিয়ে যায়, সেগুলো তাদের দরকার হবে। এখন একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি আরো একটি রণতরী ইরানের কাছাকাছি মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে যে সামরিক যে সম্ভার, সেই সম্ভার বাড়ানোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের ঝোঁক রয়েছে। সুতরাং উত্তেজনা কিন্তু কমেনি। উত্তেজনা কিন্তু একটির পর একটি উত্তেজনা পরত বাড়তেই যাচ্ছে। এখন এই যে আলাপ আলোচনা হচ্ছে, সেই আলাপ আলোচনার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানকে একটা সমঝোতায় আসতে হবে, মানে একটা চুক্তি করতে হবে। যদি চুক্তি না করে তাহলে ডোনাল্ড ট্রাম্প একটা খারাপ পরিণতির বিষয়টি বলছেন। এখন খারাপ পরিণতি কি হতে পারে? এক হতে পারে যে ইরানকে আরো বেশি স্যাংশন দিয়ে ইকোনমিক ভাবে বিপর্যস্ত করে ফেলা। সেটি তো আমরা দেখছি যে একটার পর একটা স্যাংশন ইরানের উপর আরোপ করা হচ্ছে। এমনকি ইরানের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের উপরও ট্যারিফ আরোপ করার জন্য ডোনাল্ড ট্রাম্প একটা নির্বাহী আদেশ জারি করেছেন। আর বাকি রইল যে আক্রমণ করে ফেলা। এখন এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা বৈঠক করলেন। এই বৈঠক হয়েছে 2.5 ঘন্টা ধরে। এই বৈঠক হয়েছে রুদ্ধদ্বার। অর্থাৎ এই বৈঠকের ভেতরে বাইরের কাউকে জায়গা দেওয়া হয়নি। বৈঠকের বিষয়ে একটা বিবৃতি পরে বিবি নেতানিয়াহু দিয়েছেন। তিনি সেখানে বলেছেন যে আলাপ আলোচনা হয়েছে ইসরায়েলের নিরাপত্তা রক্ষা করার জন্য তারা যা যা বিষয় প্রয়োজনীয় মনে করেন সেসব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছেন। ডোনাল্ড ট্রাম্পও বৈঠকের পরে কথা বলেছেন, কিন্তু তিনি বলেছেন যে কোনো বড় ধরনের সিদ্ধান্তে তারা একমত হননি বা তাদের কোনো আহ বড় কোনো সিদ্ধান্ত তারা নেননি। এবং এই যে 2.5 ঘন্টা ধরে এই যে বৈঠকে কোন রকম সাংবাদিকদের প্রবেশাধিকার দেওয়া হয়নি এবং এটি এই যে সপ্তমবারের মতো বেনিমিন নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা বৈঠক অনুষ্ঠিত হলো এবং বাকি 6টা বৈঠক যদি আপনি এই বৈঠকের সঙ্গে তুলনা করেন তাহলে দেখবেন যে এবারের বৈঠকে ভাবসাব কম, মানে জাঁকজমক কম, একটু লো প্রোফাইল।
এটি একটা বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে যে তাহলে কেন বেনিয়ামিন নেতানিয়াহুকে এরকম একটা লো প্রোফাইল মিটিং ডোনাল্ড ট্রাম্প কেন করলেন? তিনি কি চাননি যে এই মিটিংটা কারোর মনোযোগ আকর্ষণ করুক? এমন কি হতে পারে যে তারা একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এই সিদ্ধান্ত যে নিতে যাচ্ছেন সে বিষয়ে তারা কাউকে জানাতে চাননি? আবার এমন কি হতে পারে যে তারা আসলে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, বিশেষ করে ইসরায়েল যে দাবিগুলো করছে সেই দাবিগুলো এখনই ডোনাল্ড ট্রাম্প বাস্তবায়ন করে ফেলার পক্ষে নয়, ফলে এই বৈঠকটা ঠিক ওরকম ভাবে জৌলুসপূর্ণ হয়ে ওঠেনি? আমরা জানি না। কারণ এই রুদ্ধদ্বার বৈঠকের বিষয়ে দুই পক্ষের কোনো পক্ষই কোনো কিছু প্রকাশ করেনি। দুই পক্ষের বিভিন্ন আচার-আচরণ, কথাবার্তা, পরবর্তীতে যেসব অ্যাকশন তারা নেবে, সেগুলো থেকে আমরা হিসাব মিলিয়ে নিতে পারবো, অনুমান করে নিতে পারবো যে বৈঠকে আসলে কি সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি ইরানের সঙ্গে শেষ পর্যন্ত একটা চুক্তি করার বিষয়ে আগ্রহী এবং তিনি চুক্তি করার জন্য এগিয়ে যেতে চান। অর্থাৎ এই যে আলোচনা যে শুরু হয়েছে সেটি আরেক দফা আলোচনা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের হবে এবং একটা মীমাংসার দিকে দুই দেশ যাওয়ার চেষ্টা করবে, এরকম একটা বিষয় ডোনাল্ড ট্রাম্পের কথা থেকে বোঝা যাচ্ছে। বলার অপেক্ষা রাখে না, ডোনাল্ড ট্রাম্প কিন্তু একথাও বলে রাখছেন যে যদি আলাপ আলোচনা মুখ থুবড়ে পড়ে তাহলে তিনি কঠোর অ্যাকশন নেবেন। এখন ইসরায়েলের একটা সন্দেহ তৈরি হয়েছে বলে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ হয়েছে। আমি সেই খবরগুলো পড়ে দেখলাম। কি সন্দেহ? ইসরায়েলের সন্দেহ যে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শুধুমাত্র তাদের পারমাণবিক কর্মসূচি বিষয়ে একটা চুক্তিতে একমত হয়ে যেতে পারে, কিন্তু ইসরায়েল চায় যে এর ভেতরে তাদের ক্ষেপণাস্ত্র বিষয়টি আসুক, প্রক্সিদেরকে সহযোগিতা না করার বিষয়টি আসুক। ডোনাল্ড ট্রাম্পও কিছুদিন আগে একটা গণমাধ্যম এক্সিওকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে কোনো নিউক্লিয়ার কর্মসূচি ইরানের থাকবে না, কোনো পারমাণবিক কর্মসূচি থাকবে না, কোনো মিসাইল বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকবে না। কিন্তু ইসরায়েলের যে সন্দেহ সেটি হলো যে যুক্তরাষ্ট্র এই যে ডিলে যাবে বা চুক্তিতে যাবে, সে চুক্তির ভেতরে ইরানের যে ক্ষেপণাস্ত্র সেই ক্ষেপণাস্ত্র বিষয়টি নাও থাকতে পারে। আবার ধরুন ১২ দিনের যে যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সঙ্গে, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত সেই যুদ্ধে যোগ দিয়েছিল। সেই যুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এবং তাদের ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের প্রভূত ক্ষতি হয়েছিল। ব্যাপক ক্ষতি হয়েছিল এবং ইরান এখন সেই ক্ষতিগুলো পুষিয়ে নিয়েছে বলে বা সে ক্ষতিগুলো কভার আপ করে ফেলছে বলে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। তারা বলছে যে ইরান সেগুলো ঠিকঠাক করে ফেলছে। সুতরাং ওখানে যে বিষয়টি হচ্ছে সেটি হলো যে অ্যাবসলিউট একটা উত্তেজনা বিরাজ করছে। যদিও উত্তেজনা প্রশমন করার জন্য আলাপ আলোচনারও একটা আয়োজন আছে, কিন্তু একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সম্ভারও বাড়ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে বৈঠকও করছে, সলা পরামর্শ করছে। যদিও সেই বৈঠকটা লো প্রোফাইল হচ্ছে। আবার ইরানও বলছে যে তারা আলাপ আলোচনা করতে চায়, কিন্তু তারা তাদের মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আলাপ আলোচনা করতে চায় না। আপনারা জানেন যে এরই মধ্যে ইসরায়েল হামলা করে করে ইরানের যে প্রক্সি সিস্টেম বা তার যে অক্ষশক্তি তৈরি করেছিল, হামাস, হুতি, হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া, এই নেটওয়ার্কটাকে অনেকখানি দুর্বল করে ফেলেছে। বিশেষ করে সিরিয়ার যেই প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পরে এই নেটওয়ার্কে খুব বেশি ক্ষতি হয়েছে, কারণ রসদ বা অন্যান্য সহযোগিতা সিরিয়ার মাধ্যমে তাদের হাতে যেত বলে জানা যাচ্ছে। এখন তাহলে আমরা এক কথায় যদি বলি, তাহলে আমরা বলতে পারি যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কি শলা পরামর্শ হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে, সে ব্যাপারে এখনো বিশ্ব কিছু জানে না। আবার যুক্তরাষ্ট্র নতুন রণতরী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা কিছুটা বাড়িয়েছেন। একই সঙ্গে তিনি চুক্তিতে পৌঁছানোর জন্য চাপও দিচ্ছেন, একই সঙ্গে তিনি হুমকিও দিচ্ছেন। ইরানও বলছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত আছে এবং একই সঙ্গে তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার কথাও বলছেন। সুতরাং এই উত্তেজনা যেন শেষই হচ্ছে না মধ্যপ্রাচ্য থেকে, তাই নয় কি? সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, বিশেষ করে যারা নতুন এসেছেন এবং যারা আমার সঙ্গে এতদিন ধরে আছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এই যে ভিডিওটি দেখেছেন এই উপলক্ষে একটা লাইক দিন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।